বোঝার আছে, অনেক বুঝি না অনেক কিছু। জি। আচ্ছা, আজকে শুরুতে আমরা কমিউনিটি হেলথ নার্সিং দিয়ে শুরু করব। এবং আজকের ফার্স্ট লেকচারটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক বেশি পরীক্ষায় আসে। তো প্রথম পয়েন্টটাই হচ্ছে আমার টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসটা পরীক্ষা প্রোমেট্রিকে মাস্ট মাস্ট প্রোমেট্রিকে আসবেই, মানে টিউবারকুলোসিস থেকে আসবে। এখন আমাদের দেশের মতো টিউবারকুলোসিস থেকে আসবে না, কিন্তু কিভাবে আসবে আমি সেটা দেখাই দিচ্ছি। দেখেন, টিউবারকুলোসিস হচ্ছে দিস ইজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ। আমরা সবাই জানি এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ দ্যাট মোস্ট অফেন অ্যাফেক্ট দ্য লাংস। এটা আমাদের মনে রাখতে হবে, টিউবারকুলোসিস অ্যাফেক্ট করে লাংসে। দেন পরের পয়েন্ট আমাদের মনে রাখতে হবে স্প্রেড থ্রো দ্য এয়ার। এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইয়ার অর্থাৎ টিউবারকুলোসিসটা বাতাসের মাধ্যমে ছড়ায় when infected people cough sneeze or spit। এবং যখন একটা আক্রান্ত ব্যক্তি, যদি কোনো আক্রান্ত ব্যক্তি কাশি দেয়, হাসি দেয় বা থুথুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়, সো এটা হচ্ছে টিউবারকুলোসিস। এবং আমরা জানি যে টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। সো এখান থেকে এতটুকু মনে রাখলে এনাফ। দেন আসেন সাইন সিমটম। সো সাইন সিমটমটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি চারটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে বলবো সাইন সিমটম থেকে, মাস্ট মাস্ট এটা। এখান থেকে 80% ইম্পর্টেন্স আছে, সায়েন্স সিমটম থেকে কোশ্চেন চলে আসবে, হুবহুব কোশ্চেনও চলে আসতে পারে। সো সবচেয়ে কমন যে সায়েন্স সিমটম সেটা হচ্ছে হেমোপটাইসিস, অর্থাৎ কাশির সাথে কি হবে, ব্লাড আসবে। সো এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে রাত্রেবেলা শরীর ঘামবে, নাইট সোয়েটস। হেমোপটাইসিস, নাইট সোয়েটস, কাশি, কাশির সাথে রক্ত চলে আসবে, নাইট সোয়েট হবে। ওই যে কফ এন্ড হেমোপটাইসিস একই কথায়। অ্যানোরেক্সিয়া এন্ড ওয়েট লস, এটা আর একটা কার্ডিনাল সাইন, মাস্ট এই জিনিসটা মনে রাখবেন। ওয়েট লস হয়ে যাবে, হ্যাঁ। অ্যানোরেক্সিয়া এন্ড ওয়েট লস হবে, হেমোপটাইসিস হবে, নাইট সোয়েট হবে। আর হচ্ছে ব্লাড টিনেজ স্পুটাম, অর্থাৎ কাশি যেটা ওই হেমোপটাইসিসের মতোই, কাশি যেটা কাশির সাথে রক্ত কাশি হবে। আর একটা জিনিস হবে এসওবি, শর্টনেস অফ ব্রেথ, অথবা ডিজিপনিয়া এন্ড শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হবে। সো পরীক্ষায় কিন্তু টিউবারকুলোসিস থেকে সাইন সিমটম থেকে, সাইন সিমটম দিয়ে বলতে পারে যে এটা কোন ডিজিজ, এরকম কোশ্চেন আসবে। সো আপনাকে তিনটা সাইন, একটা সাইন থেকে হুট করে বলতে পারবেন না যে এটা টিউবারকুলোসিস। সবসময় তিনটা সাইন মনে রাখবেন। একটা হচ্ছে হেমোপ্টাইসিস অথবা ব্লাড টিনেজ স্পুটাম, কাশির সাথে রক্ত আসবে। আর একটা আসবে হচ্ছে আমার ওয়েট লস মাস থাকবে, অ্যানোরেক্সিয়া ওয়েট লস, রাত্রেবেলা শরীর ঘামবে। আর একটা মনে রাখবেন শর্টনেস অফ ব্রেথ, এসওবি লিখছি, শর্টনেস অফ ব্রেথ। এই জিনিসটা মনে রাখলে আশা করি এখান থেকে একটা মার্ক পরীক্ষায় অটোমেটিক চলে আসবে। এখন এখানে একটু জিনিস মনে রাখতে হবে, পরীক্ষা আসলে ওটা যদি সহজ কোশ্চেন হয় তাইলে আসবে, আর যদি কঠিন কোশ্চেন হয় তাহলে এখান থেকে চলে আসবে। আমি প্রথমে ডেফিনেশনের মধ্যে বলছি যে টিউবারকুলোসিস হচ্ছে ইয়ারবর্ন ডিজিজ। ইয়ারবর্ন ডিজিজ বাতাসের মাধ্যমে ছড়ায়। সো পরীক্ষায় আসতে পারে যে কোনটা ইয়ারবর্ন ডিজিজ। সো ইয়ারবর্ন ডিজিজ তিনটা, এই তিনটা পরীক্ষায় বারবার আসে, সেজন্য আমি এটা সহজ করে মনে রাখার জন্য বলছি যে এমটিভি, অর্থাৎ এমটে মিজেলস, টিতে টিউবারকুলোসিস, আর ভিতে ভেরিসিলা অথবা চিকেন পক্স যেটা। এই তিনটা মাস্ট বি মনে রাখতে হবে, মাস্ট। ইয়ারবর্ন ডিজিজ, মিজেলস, টিউবারকুলোসিস, ভেরিসিলা, এই তিনটা হচ্ছে বাতাসের মাধ্যমে ছড়ায়। আরো আছে, কিন্তু আমাদের প্রোমেট্রিকের জন্য আমি সবচেয়ে শর্ট করে, মানে যে জিনিসগুলো লাগবে সেগুলোই পড়াচ্ছি, হিউজ পড়াইলে আমরা শেষ করতে পারবো। সো ইয়ারবর্ন ডিজিজ হচ্ছে মিজেলস, টিউবারকুলোসিস, চিকেন পক্স। মনে রাখার উপায় হচ্ছে এমটিবি। এখানে, এখান থেকে একটা কোশ্চেন তো মাস্ট থাকবে। এর পাশাপাশি কিছু ইজ নার্সিং অ্যাডভাইস আছে এখানে, এখান থেকেও চলে আসতে পারে। যদি কারো টিউবারকুলোসিস থাকে অথবা ইয়ারবর্ন ডিজিজ থাকে, অ্যাজ এ নার্স হিসেবে আপনি পেশেন্টকে কি অ্যাডভাইস দিবেন? দেখেন, এই চারটা অ্যাডভাইস একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে N95 মাস্ক করতে হবে, স্টাফ, স্টাফ N95 মাস্ক। অথবা এইভাবে কোশ্চেন আসতে পারে, অ্যাজ এ নার্স তুমি কি মাস্ক পরবা? N95 মাস্ক করতে হবে। নেগেটিভ প্রেশার রুম, অর্থাৎ রুমটা নেগেটিভ প্রেশার রুম হতে হবে, রুমটা ক্লোজ থাকতে হবে। এই যে পরে উল্লেখ করে দিচ্ছি আমি, ডোর ক্লোজ থাকতে হবে। আর পেশেন্টকে যদি ট্রান্সপোর্ট করতে হয়, কোথাও নিয়ে যেতে হয়, বা কোনো আপনি টেস্ট করার জন্য বা বাসায় যেখানে ট্রান্সপোর্ট করেন, পেশেন্টকে অবশ্যই সার্জিক্যাল মাস্ক করতে হবে। তিনটা জিনিস মাস্ট মনে রাখতে হবে টিউবারকুলোসিস এর জন্য। এই এয়ারবোন কথাটা এখানে আনার উদ্দেশ্য হচ্ছে টিউবারকুলোসিস আছে দেখে, হ্যাঁ। এরপরে আমি আরো ডিটেলস এয়ারবোন ডিজিজ পড়াবো, এখন শুধু টিউবারকুলোসিস নিয়ে আলোচনা করতেছি। তার পাশাপাশি এই তিনটাও একটু মনে রাখেন। তো এয়ারবোনের প্রিকিউশন কি, এজ এ নার্স হিসাবে এয়ারবোন ডিজিজ হলে আমার করণীয় কি? তিনটা কাজ। N95 মাস্ক, সমস্ত স্টাফ যারা ওই পেশেন্টের কাজ করবে N95 মাস্ক করতে হবে। নেগেটিভ প্রেশার রুমে থাকতে হবে, ডোর ক্লোজ রুম, কেউ প্রবেশ করতে পারবে না। আর একটা হতে হবে, পেশেন্টকে আমি যেখানেই নিয়ে যাই, যেখানেই ট্রান্সফার করি, অবশ্যই পেশেন্টের মাস্ক পরা থাকতে হবে। সো এটা হচ্ছে আমার এয়ারবোন ডিজিজের জন্য, এয়ারবোন ডিজিজ। জিয়া, জি। পেশেন্টের জন্য কি সার্জিক্যাল মাস্কটা আমরা ইউজ করি, তাই না? জি। এটাই তো চলবে। হ্যাঁ, সার্জিক্যাল মাস্ক অপশনে এভাবে আসবে। এবার আসেন ড্রপলেট, যেহেতু ইয়ারবনটা পড়াইছি ওর পাশাপাশি ড্রপলেটটা একটু জেনে রাখবেন। ড্রপলেট কোনগুলা, ড্রপলেট ডিজিজ কোনগুলা? পার্টুসিস, ইনফ্লুয়েঞ্জা, এই কথাটা ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েঞ্জাটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, ইনফ্লুয়েঞ্জা ড্রপলেট। হুবহু কোশ্চেন আসবে যে নিচের কোনটি ড্রপলেট ডিজিজ, দেখবেন এখান থেকে এই তিনটা দিছে, দিয়ে এই পাশ থেকে একটা দিয়ে দেবে, আপনাকে ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ড্রপলেট। সো ইনফ্লুয়েঞ্জা, এই যে মেনিনজাইটিস, এটাও একটা কিন্তু ড্রপলেট, এটাও অনেক সময় আমরা ভুলে যাই। এটা অনেক সময় হচ্ছে আমরা ভুলে যাই, পরীক্ষায় এখান থেকে চলে আসে।
ঠিক আছে, সরি। আচ্ছা, দেন নিউমোনিয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট, একবার এক একটা আসে। এখন কোন বারে কোনটা আসবে আপনারা বুঝতে পারবেন না যে পরীক্ষা কোন বারে কোনটা থেকে আসতেছে। সো সব কয়টা একটু মনে রাখতে হবে। ড্রপলেট হচ্ছে পার্টোসিস, ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস অ্যান্ড নিউমোনিয়া। এখন এটার জন্য, ড্রপলেটের জন্য আমার কি প্রিকিউশনস? ড্রপলেটের জন্য আমার প্রিকিউশন হচ্ছে সার্জিক্যাল মাস্ক অ্যান্ড গগলস। সার্জিক্যাল মাস্ক, এখানে কিন্তু N95 মাস্কের কথা বলা নাই, এটা ভালো করে খেয়াল রাখবেন। এখানে N95 মাস্কের কথা বলা নাই। দেন সিঙ্গেল রুম, ওটা ছিল আমাদের নেগেটিভ প্রেশার রুম, যে রুমটা ক্লোজ থাকবে। আর এটা হচ্ছে সিঙ্গেল রুম, অর্থাৎ একটা রুম, পেশেন্ট একটা রুমে থাকবে, এটাকে সিঙ্গেল রুম বলা হয়। দেন টিচ আনলাইসেন্স পার্সোনাল টু ওয়্যার মাস্ক, এবং অ্যাজ এ নার্স আপনার সাথে যখন আনলাইসেন্স পার্সোনাল থাকবে, অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্ট অথবা রুগীর লোকজন, তারা মাস্ক পরে রুগীর সাথে দেখা করতে পারবে বা মাস্ক পরে কাজ করবে। কিন্তু ইয়ারবন বা টিউবারকুলোসিসের ক্ষেত্রে কিন্তু N95 মাস্ক স্টাফরা পরবে, ডোর ক্লোজ থাকবে, কোনো আত্মীয় স্বজন দেখা করতে পারবে না। আর হচ্ছে পেশেন্টকে ট্রান্সপোর্ট করতে গেলে সার্জিক্যাল মাস্ক করতে হবে। সো এই হচ্ছে এয়ারবর্ন ড্রপলেট থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে, হয় সরাসরি কোশ্চেন একটা আসে, আর একটা কোশ্চেন আসে হচ্ছে অ্যাজ এ নার্স হিসেবে এই দুইটার ক্ষেত্রে আমার করণীয় কি। তো আমার এটা কি বুঝতে পারছেন আপনারা, এই দুইটা ড্রপলেট এন্ড এয়ারবর্নের প্রিকিউশনটা? হ্যাঁ ভাই, আরেকটু স্লোলি আগানো যায়? মানে টপিক গোলায় হচ্ছে। টপিক তো অনেক বিশাল, এত স্লো করে গেলে তো আমার 1 বছর লাগবে, টপিক তো অনেক আপা, একটু আচ্ছা, এমনি ফোকাস ভিডিও করেন। তো থাকতেছে তাই না? হ্যাঁ, পরে ভিডিও দেখে নেবো তাও। রেকর্ড দিব, তারপরে হচ্ছে আপনার রেকর্ড থাকবে, হ্যাঁ। রেকর্ড দিব, লেকচার শিট দিব। তারপরেও যদি আমি লেকচারটা শেষ করে নেই, তারপরেও কোথাও কনফিউশন লিখে রাখেন অথবা আমাকে জিজ্ঞেস করেন, আমি সমস্যা নেই বলবো। এখন আমাদের সিলেবাস অনেক বড়, তো এই জন্য একটু দ্রুত যেতে হয় আর কি, তারপর আমি আসতে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ বলার জন্য। আচ্ছা। আচ্ছা, এবার আসেন ডায়াগনোসিস। টিউবারকুলোসিস থেকে পরীক্ষা কিন্তু 2-3টা কোশ্চেন আসতে পারে, এমনও হতে পারে। সো টিউবারকুলোসিস প্রোমেট্রিকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সো এদের দেশে কিন্তু টিবিটাই আগে দেখে আপনার টিউবারকুলোসিস আছে কিনা, টিউবারকুলোসিস থাকলে আপনার চাকরি হবে না। সেই জন্য এরা টিউবারকুলোসিসটাকে খুব গুরুত্ব দেয়, এটা খুব ভালো করে করতে হবে। তো টিউবারকুলোসিসের ডায়াগনোসিসটা দেখেন, ডায়াগনোসিস কিভাবে করব। ইন্টারডার্মাল টিবি স্কিন টেস্ট যেটা করি, আমি নিচে এটা নিয়ে আলোচনা করব। ইন্টারডার্মাল টিবি স্কিন টেস্টে, ওই টিবি স্কিন টেস্টে এর ওই স্কিন টেস্টে একটা ইনডিউরেশন আছে, সেটা নিচে আলোচনা করব। ওইটা যদি 15-র বেশি হয়, 15 ন্যানোমিটার, 15 মিলিমিটার, 15 মিলিমিটারের যদি বেশি হয়, তাহলে হচ্ছে টিবি পজিটিভ। তারপর বলছে স্পুটাম কালচার আর্লি মর্নিং স্টেরাইল স্যাম্পল। আর আমরা এটা নর্মালি করে থাকি যে কোনো একটা পেশেন্টের টিবি হলে 3টা ডিফারেন্ট ডেজে ইনভেস্টিগেশন করতে হবে, 3টা আলাদা আলাদা দিনে স্যাম্পল নিয়ে স্টেলাইজ করে আমি দেখবো যে তার টিবি আছে কিনা। একদিন টেস্ট করে আমি এটা কনফার্ম করতে পারবো না। সো এই জিনিসটা মনে রাখতে হবে, 3 ডিফারেন্ট ডেজ, 3টা আলাদা দিন। দেন ফ্যামিলি টেস্টেড ফর টিবি, শুধু তারটা করলে হবে না, তার পরিবারের আরো মানুষজন তাদেরটাও টেস্ট করে দেখতে হবে। সো ডায়াগনোসিসটা লেস ইম্পর্টেন্ট, বাট এই কথাটা মনে রাখতে হবে, 15 মিলিমিটার ইন ডিউরেশন ইন্টারডার্মাল টিবি স্কিন টেস্ট। ওইটা নিয়ে এখন আলোচনা করব, এটা থেকে কোশ্চেন আসবে। টিবি স্কিন টেস্টটা কি দেখেন, টিবি স্কিন টেস্ট শো ইফ ইউ ইমিউনো সিস্টেম হ্যাজ রেসপন্স টু দ্য ব্যাকটেরিয়াম দ্যাট কজেস টিউবারকুলোসিস, ইট ইজ কল্ড পিপিডি। পরীক্ষায় এটা দিয়ে আসে, পিপিডি দিয়ে লেখা আসবে, আপনি আপনি বুঝতেও মানে টিউবারকুলোসিস লেখা থাকবে না, লেখা থাকবে পিপিডি। পিপিডি মানে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস। এই পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভসটা কতটুকু দেওয়া হয়, এটা প্রোমেট্রিকে বেশি আসে। 0.1 ml আমরা ইন্ট্রাডার্মাল দিই, কোন সাইটে দিই? ইন্ট্রাডার্মাল। ইন্টারডার্মাল একটা স্কিন টেস্ট করার জন্য আমরা ইন্টারডার্মাল ইনজেকশনটা দিই, এটাকে টিউবারকুলিন টেস্টও বলা হয়, অথবা আমরা মান্টুস টেস্ট নামে যেটা চিনি সেই টেস্টটা। এটা দেওয়ার পরে কি হয়, এটা দেওয়ার পরে এখানে ছবি দেখেন, এই যে এখানে একটা রিয়াকশন যদি হয়, ইন ডিউরেশন কতটুকু এরিয়া ধরে তার রিয়াকশনটা হয়েছে, সেটা আমরা একটা স্কেলে মেজার করি। এটাই হচ্ছে এই মেজারটা কত মিলিমিটার, 15 মিলিমিটারের বেশি হলে সেটা মাস্ট বি তার টিবি। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের টিবি স্কিন টেস্ট। সো এখান থেকে আমাদের কি পয়েন্ট হচ্ছে, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস 0.1 ml, এবং এটা আমরা দেই ইন্টারডার্মাল। এই জিনিসটা পরীক্ষা আসবে, এবং ওভার 50 মিলিমিটার হলে সেটা মাস্ট বি পজিটিভ। আরো আছে কিছু, বাট ওইটা সবসময় মনে রাখবেন। এবং এটা স্কিনে দিয়ে স্কিন রিয়াকশন করা হয়, সেটা এখানে লিখছি। ছবিতে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কতক্ষণ পর এর রিয়াকশন আসবে, 48 to 72 আওয়ার্স। এটা মনে হয় 10-12 উপরে বড়োমেট্রিক আসছে। ইনজেকশন সাইট মাস্ট বি রিসিভড উইথিন 48 to 72 আওয়ার্স, অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার মধ্যে রিয়াকশনটা আসবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন। এবার আসেন ওই রিয়াকশনের রেজাল্টটা কেমন হবে। যদি হাই সাসপেক্টেড কান্ট্রিতে আপনি থাকেন, হাই সাসপেক্টেড কান্ট্রির ক্ষেত্রে, যেমন আমরা বাংলাদেশ হচ্ছে হাই সাসপেক্টেড কান্ট্রি, যেসব দেশে স্মোকিং খুব বেশি হয়, জলবায়ু পরিবর্তন, জলবায়ু খাওয়ার সমস্যা থাকে। সো হাই সাসপেক্টেড টিবির ক্ষেত্রে ইন ডিউরেশন হচ্ছে 5 থেকে 15, যদি হয় আপনার। ভাইয়া এরকম
পাশে থেকে সাউন্ড গুলো কার আসতেছে? একটু পাশের সাউন্ড হবে। আচ্ছা, আমি দেখতেছি, ওয়েট। আচ্ছা, এখন দেখেন, ইন ডিউরেশন আমাকে শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ইন ডিউরেশন 5 মিলিমিটার থেকে পনেরো পনেরো মিলিমিটার হবে। আর মিডিয়াম এন্ডেমিক কান্ট্রিগুলো যেগুলো, যাদের আমাদের দেশের মতো এত নাই, ছড়ানোর কোনো চান্স নেই, সেক্ষেত্রে ইন ডিউরেশন হবে 10 থেকে 15। এটা জাস্ট বোঝার জন্য আপনাদের বলতেছি। আর লো কান্ট্রি, যে কোনো কান্ট্রিতে যাদের ধরেন মিডল ইস্ট, এখন এখানে এইসব কান্ট্রিতে টিভির কোনো চান্স নেই, সো এইসব কান্ট্রিতে ওভার 15 মিলিমিটারের উপরে যদি কারো হয়, তাহলে ধরে নিতে হবে যে তার টিউবারকুলোসিস আছে। সো আমার মূল টার্গেটটা হচ্ছে এটাই, যে এই জিনিসটা আপনারা মনে রাখবেন সবসময়, যে আমি যদি টিবি স্কিন টেস্ট করি, তাহলে কত হলে পজিটিভ ধরবো? 15+, ওভার 15 হলে 15+। আর এই স্ক্রিন টেস্টটা কত ঘন্টার মধ্যে আসবে? 48 to 72 আওয়ার্স। তারপর আরেকটা জিনিস মনে রাখবো, এটা কোথায় দেবো আমরা? ইন্ট্রাডার্মাল দেবো, ইন্ট্রাডার্মাল। ঠিক আছে? এবং এটা হচ্ছে কতটুকু দিব? 0.1 ml। সো এইটুকু মনে রাখলে এখান থেকে এনাফ। এই হচ্ছে আমার টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস থেকে এইটুকু পড়লে আনাফ। আমরা সব ডিটেলস পড়ানো সম্ভব না, অনেক টপিক। এইটুকু পড়লে আপনার প্রোমেট্রিক ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন যদি মনে রাখতে পারেন। সো এখান থেকে কি পয়েন্ট হচ্ছে, ইয়ারবন ডিজিজ, টিউবারকুলোসিস একটা ইয়ারবন ডিজিজ। N95 মাস্ক আপনাকে পড়তে হবে। ইন্টারডার্মাল স্কিন টেস্ট আমরা মান্টু টেস্ট করি, এবং এটা 15 মিলিমিটার উপর হলে সেটা পজিটিভ। এবং এটা হচ্ছে 0.1 ml দেই। এবং এটা হচ্ছে টাইমটা হচ্ছে 48 to 72 আওয়ার্স এর মধ্যে। ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন টিউবারকুলোসিস থেকে আমার এইটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটুকু টিউবারকুলোসিস থেকে এটুকু বললে হবে। লেকচার শিট দিয়ে দেবো, সমস্যা নেই, টেনশন। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে এটা পুরো মেট্রিকে প্রতি বছর আসে। এই যে টিউবারকুলিন যে সিরিঞ্জটা দিয়ে আমরা দিব, এটা একটা সিরিঞ্জই আছে, টিউবারকুলিন সিরিঞ্জ বলা। এই সিরিঞ্জের নিডেলের সাইজ কত? নিডেলের সাইজ 26 অথবা 27। অপশনে এই দুটার যে কোনো একটা থাকবে, 26 অথবা 27। ঠিক আছে? যদি 26 থাকে, 26 27 একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। কোনোবার দেখছি আমি কোশ্চেনে আসছে 26, কোনোবার দিছে 27, একসাথে 26 27 থাকবে না। 22 23 21 এরকম দিয়ে দেখবেন 27 আসছে। জি, 27 জি, এটা মনে রাখবেন। তাহলে টিউবারকুলিন সিরিঞ্জ, যে সিরিঞ্জটা দিয়ে আমরা এই যে যে সিরিঞ্জটা দিয়ে দেবো, এটার হচ্ছে দৈর্ঘ্য কত? 26 ও 27 গ্রাম। ঠিক আছে? এবার আসেন কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, যেগুলো সরাসরি পরীক্ষায় আসে, সরাসরি হুবহু, মানে পেঁচায় কোনো কোশ্চেন আসবে না, সরাসরি কোশ্চেন আসবে, সেগুলো একটু আমরা দেখি। এই টেস্টগুলো এগুলো মুখস্থ করতে হবে। টেস্টগুলোর নাম আপনারা এজ এ নার্স হিসেবে আমরা কাজ করে আমরা জানি, তারপরেও আমি একটু একবার করে বলে দিচ্ছি। দেখেন, অ্যালেন টেস্ট। অ্যালেন টেস্ট কখন করা হবে? অ্যালেন টেস্ট এবিজি অ্যানালাইসিস করার জন্য পরীক্ষায় সরাসরি আসবে, যে অ্যালেন টেস্ট কখন করা হয়। আপনি অপশনে দেখবেন লেখা থাকবে এবিজি অ্যানালাইসিস, টিক দিয়ে দিবেন, শেষ। ভিডিআরএল টেস্ট কখন করি? এটা কমন, এটা পরীক্ষা বারবার আসে। সিফিলিসের জন্য আমরা ভিডিআরএল টেস্ট করি। ইউরিয়া ব্রেথ টেস্ট। ইউরিয়া ব্রেথ টেস্ট কখন করি? হেলিকোব্যাক্টরি পাইলোরি ইনফেকশন যদি কারো থাকে, তখন কিন্তু আমরা ইউরিয়া ব্রেথ টেস্ট করি। তারপর ডি ডাইমার টেস্ট। ডি ডাইমার টেস্ট কখন করি? কারো যদি ডিভিটি থাকে, ডিভিটি থাকলে ডি ডাইমার টেস্ট করি। তারপর দেখেন ট্রনিকোয়েড টেস্ট। ডেঙ্গু থাকলে আমরা ট্রনিকোয়েড টেস্ট করি, ডেঙ্গু থাকলে ট্রনিকোয়েড টেস্ট করি। এইভাবে একটু মুখস্থ রাখবেন। সিলিং টেস্ট কখন করি? ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য, ভিটামিন B12 অ্যাবজর্ব হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা সিলিং টেস্ট করি। তারপর বনি টেস্ট কখন করি? স্ট্রেস ইনকন্টিনেন্স, যখন কেউ, কারো স্ট্রেস ইনকন্টিনেন্স আছে কিনা এটা দেখার জন্য আমরা বনি টেস্ট করি। সো ডিজিজের নাম আর টেস্ট গুলো খালি মুখস্থ রাখবেন। সুইট ক্লোরাইড কখন করি? সিস্টিক ফাইব্রোসিস। এই যে এটা এবছর কয়েকদিন আগে একটা পরীক্ষা হলো, এটাতে আসছে গত মাসে। সুইট ক্লোরাইড কোন টেস্টে করা হয়? সিস্টিক ফাইব্রোসিস। তারপর টেন্ডেলবার্গ টেস্ট, ভেরিসকোস ভেইন। কারো যদি ভেরিসকোস ভেইন থাকে, তাহলে আমরা এই টেন্ডেলবার্গ টেস্ট করে থাকি। আর একটা হচ্ছে সিক টেস্ট, ডিপথিরিয়ার জন্য সিক টেস্ট করা হয়। সো এই যে 10টা টেস্ট আমি বলছি, এখান থেকে একটা কোশ্চেন আপনার পরীক্ষায় চলে আসবে। সো আমি কিন্তু কি পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করতেছি, ডিটেলস পড়তে গেলে আমরা আসলে সিলেবাস কমপ্লিটও করতে পারবো না, আমরা নিজেরাও পড়া মেনটেন করতে পারবো না, পরীক্ষাও পারবো না। পরীক্ষার জন্য যা লাগবে আমি সব দেবো, আপনারা শুধু পড়বেন, ইনশাল্লাহ পাস হয়ে যাবে, পাস হয়েও বেশি। সো তাহলে টেস্ট হুম। গুলা, এই 10টা টেস্ট আমাদের একটু মনোযোগ দিয়ে এই 10টা টেস্ট আপনারা পড়বেন। এবার দেখেন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এটা হুবহু পরীক্ষায় সরাসরি আসবে। অ্যাবডোমিনাল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার যে স্টেপসটা, এই এই স্টেপসটাই উল্টায় ঘুরে ফিরে এটা আগে দিবে, এটা পরে দিবে, এটা দিবে, এটা মাস্ট পরীক্ষা প্রতি বছর আসে, যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার স্টেপসটা কি। দেখেন, প্রথমে থাকবে ইন্সপেকশন। প্রথমে আমাকে ইন্সপেকশন করতে হবে অ্যাবডোমেন অ্যাসেসমেন্ট করার জন্য, তারপর অসকালটেশন করতে হবে, দেন পারকুশন করতে হবে, দেন পালপেশন করতে হবে। সো এই স্টেপসটা আপনার মনে রাখতে হবে: ইন্সপেকশন, অসকালটেশন, পারকিউশন, আর হচ্ছে পালপেশন।
এই জিনিসটা, হ্যাঁ, এইটাই কিন্তু সামনে দেবে অস্কালটেশন, ইন্সপেকশন দেবে লাস্টে, এইভাবে এই অপশনটা পরীক্ষায় বারবার আসে। এটা আসবে অ্যাবডোমেন অ্যাজ এ নার্স হিসাবে, এগুলো কমন জিনিস, হ্যাঁ। তারপরে নার্স হিসাবে মানে একটু এটা আমাদের গুছায় লিখতে হবে আর কি, তাই তো? গুছায় লিখতে হবে না, আপনার টুরু অ্যান্সারে আসবে, আপনি জাস্ট টিক দিবেন, হ্যাঁ। অ্যান্সারে অনেকগুলো অ্যান্সার দিবে, এ বি সি ডি, এটা ঘুরে ঘুরে দিবে, আপনি খালি জাস্ট টিক দিবেন। কম্পিউটার বেস পরীক্ষা, এখানে লিখিত কোনো পরীক্ষা নেই, সো আপনি এই জন্য মুখস্থ রাখবেন, দেখবেন অপশনে টিক দিবেন, শেষ। আচ্ছা, হ্যাঁ। এরপর আসেন হুম, হুম। পিপি। আমরা পিপিই যে পড়ি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা কিভাবে পড়ি? ডুইং মানে পড়ার নিয়মটা কি, আর একটা খোলার নিয়মটা কি, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় চলে আসবে, এগুলো কমন কোশ্চেন, অ্যাজ এ নার্স হিসেবে এগুলো পরীক্ষায় আসবে। সো পিপিই পড়ার নিয়মটা কি দেখেন, প্রথম স্টেপসটা কি? প্রথম স্টেপস হচ্ছে হাত ধুতে হবে, হ্যান্ড হাইজিন। প্রথমে আমরা হ্যান্ড হাইজিন করব, 2 নাম্বার গাউন পরতে হবে, 3 নাম্বার হচ্ছে আমাদের মাস্ক পরতে হবে, 4 নাম্বার হচ্ছে আই প্রোটেকশন, চোখের জন্য যে গগলস পরি সেটা, আর 5 নাম্বার সবার শেষে হচ্ছে গ্লোভস। এটা কিন্তু পরীক্ষায় যে এইরকম ভাবে থাকবে, আমি রিমুভ পিপিই তে দিছি, পরীক্ষায় এইরকম করে আপনাকে 4টা অপশন দিবে, একটা আগে দিবে, একটা পরে দিবে, দিয়ে আপনাকে কনফিউশনে তারা ফেলাবে। কিন্তু আপনাকে এই ধারাবাহিকতাটা মুখস্থ রাখতে হবে যে পিপিই পরার নিয়ম হচ্ছে, অ্যাজ এ নার্স হিসেবে আমাকে হাত ধুতে হবে, দেন গাউন পরতে হবে, দেন মাস্ক পরতে হবে, দেন আই প্রোটেকশন ইকুইপমেন্ট পরতে হবে, দেন গ্লোভস পরতে হবে। ক্লিয়ার এটা, যে পিপিই কিভাবে পড়বো? বুঝতে পারছেন কিভাবে পরীক্ষা কোশ্চেনটা আসবে? এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ দিবে, এ নাম্বারে এটা দিবে, বি নাম্বারে আরেকটা দিবে, সি নাম্বারে হয়তো গ্লোভস আগে দিবে, হ্যান্ড হাইজিন সবার শেষে দিবে, অথবা আপনাকে কনফিউশনে ফেলবে। সো এই জন্য আপনাকে এই জিনিসটা ধাপে মুখস্থ রাখতে হবে, যে আমি কিভাবে পিপিই পড়ি। দেন ঠিক পিপিই যদি ডুইংটা না না আসে, তাহলে রিমুভটা আসবে, যে কিভাবে খুলবে। দেখেন খোলার ক্ষেত্রে প্রথমে গ্লোভস খুলতে হবে, রিমুভ গ্লোভস, তারপরে রিমুভ গাউন, তারপরে রিমুভ আই প্রোটেক্টর, দেন রিমুভ মাস্ক, দেন হ্যান্ড হাইজিন। এটার ক্ষেত্রে হ্যান্ড হাইজিন কিন্তু সবার শেষে। সো এই দুটো কিন্তু কনফিউশন করেন না, পরীক্ষায় কিন্তু কমন আসবে, তখন কমেন যে ভাই আমি পারি নাই। কমন কমন আসলে মিস করা যাবে না। আমি কিন্তু একেবারে সুপার কমন জিনিসগুলা নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটা টপিকই পড়াই দেবো, এমন না যে সিলেবাস বাদ দিয়ে যাবো, সিলেবাস পড়াই যাবো এবং মেইন জিনিসগুলো পড়াই যাবো, খালি যদি একটু দেখেন, পরীক্ষা পাস করার কোনো ব্যাপার না। সো এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে কিভাবে পড়বো আর কিভাবে খুলবো। এবার আসেন কমন ডায়েট। অ্যাজ এ নার্স হিসেবে ডায়েট আমাদের মাস্ট লাগে। সো ডায়েট থাকে 3 থেকে 4টা কোশ্চেন পুরো মেট্রিকে চলে আসবে ডায়েট থেকে। সো কিছু ডায়েট আমি কোশ্চেন এক জায়গায় নিয়ে আসছি, যে কোশ্চেন গুলা রিপিটেড, এই ডায়েট গুলা মোটামুটি জানলে, আমি প্রায় 23-24টা ডায়েট একসাথে করছি। এই ডায়েট গুলা যদি আপনি ঠিক মতো মুখস্থ করতে পারেন, হুবহু পরীক্ষায় কমন পাবেন, হুবহু। সো ডায়েট গুলা একটু চোখ বোলাবেন, ডায়েট গুলো আমরা সবাই জানি, সব আমরা নার্স হিসেবে আমরা এই কাজগুলো করে থাকি, আমরা জাস্ট করবো আমরা। তাহলে প্রথম থেকে দেখি ডায়েট, কমন ডায়েট যেগুলো পরীক্ষায় বারবার আসে, বা এই জিনিসগুলো জানলেই হবে। হার্ট ফেলিওরের ডায়েট কি? ফ্লুইড রেস্ট্রিকশন মাস্ট মনে রাখতে হবে। আপনাকে একটা সিনারি দিয়ে বলবে হার্ট ফেলিওরের পেশেন্ট, অ্যাজ এ নার্স হিসেবে তোমার ডায়েট চার্ট কিভাবে মেনটেন করবে, ওখানে দেবে ফ্লুইড রেস্ট্রিকশন, হ্যান ত্যান, ইনক্রিজ ফ্লুইড, ডিক্রিজ ফ্লুইড, সো ফ্লুইড রেস্ট্রিকশন মুখস্থ হবো বাস। তারপরে সিএও। সিএও মানে হচ্ছে সেন্ট্রাল এয়ারওয়ে অবস্ট্রাকশন। সেন্ট্রাল এয়ারওয়ে অবস্ট্রাকশন, সেন্ট্রাল এয়ারওয়ে অবস্ট্রাকশনের ডায়েটটা কি হবে? ডিক্রিজ কোলেস্টেরল, তার ডায়েটে কোলেস্ট্রল কম থাকবে, ডিক্রিজ লো ফ্যাট, এবং ফ্যাট এবং কোলেস্ট্রল দুটোটাই কম থাকবে, শেষ। দেন হাইপারটেনশন, হাইপারটেনশনের ক্ষেত্রে সোডিয়াম কম থাকতে হবে। এই কি পয়েন্টগুলো মাস্ট মনে রাখতে হবে, হাইপারটেনশন, ডিক্রিজ সোডিয়াম। এবার মনে রাখবেন কনস্টিপেশনের ক্ষেত্রে কি ডায়েট, কনস্টিপেশনের ক্ষেত্রে ফ্লুইড, ফাইবার জাতীয় খাবার বেশি খাবে, অ্যান্ড ফ্লুইড জাতীয় খাবার বেশি খাবে, এটা ইনক্রিজ ফাইবার অ্যান্ড ফ্লুইড। সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজে গ্লুটেন ফ্রি ডায়েট খাবে, এটা আমি নিচে আলোচনা করছি, দেখাবো। সিলিয়াক ডিজিজ এই গ্লুটেন ফ্রি করাটা প্রতিবার আসে, এটা আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম বারবার আমরা দেখছি, প্রোমেট্রিকের পরীক্ষা বারবার আসে, যে সিলিয়াক ডিজিজের ডায়েট কি? গ্লুটেন ফ্রি ডায়েট, গ্লুটেন ফ্রি ডায়েট মুখস্থ করে ফেলেন, হুবহু কমন আসবে, কোনো ঘুরে ফিরে এগুলো আসবে না। ভমিটিং বা ডায়রিয়া, ভমিটিং বা ডায়রিয়া অপশন দিয়ে যেটাই আসুক, সেখানে আমরা কি করব? সেখানে আমার ডায়েট ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট, ইনক্রিজ ফ্লুইড। ডায়েট তো অনেক কিছু আছে, আমি কিন্তু আলোচনা করতেছি যেগুলো লাগবে। এখন এক হার্ট ফেলোরের ডায়েট তো শুধু ফ্লুইড রেস্ট্রিকশন না, আরো অনেক কিছু আছে, কিন্তু আমি জাস্ট যেটা আমাদের পুরো ম্যাট্রিকের জন্য লাগবে সেটাই সহজ করে পড়া, এবং আমরা সহজ যাতে পাস করতে পারি এক চান্সে, সেই জন্য। সো এত সহজ করে আমি গোছায় নিয়ে আসছি জিনিসগুলো, যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। তো ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট আর ফ্লুইড ইনক্রিজ করতে হবে ভমিটিং এর ক্ষেত্রে। তারপর প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটাইটিস ডিজিজের জন্য আমরা কি করতে হবে? অ্যাকুইড ফেজ হলে এনপিও থাকবে, নাথিং পার ওরাল, খুবই ইম্পর্টেন্ট অ্যাকুইড ফেজের ক্ষেত্রে, কিন্তু কনফিউশনে পড়া যাবে না। আর হচ্ছে ফ্যাট ডিক্রিজ করতে হবে। তারপর ল্যাকটোজ ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে ল্যাকটোজ ফ্রি ডায়েট, ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে তাহলে ল্যাকটোজ ফ্রি ডায়েট। তারপর আসেন ক্রনস ডিজিজ, ক্রনস ডিজিজের ক্ষেত্রে কি হবে? ডিক্রিজ ফ্যাট রেসিডিউ আর ইনক্রিজ প্রোটিন, ডিক্রিজ ফ্যাট রেসিডিউ আর হচ্ছে ইনক্রিজ প্রোটিন। এবার আসেন হেপাটিক ডিজিজ, হেপাটিক ডিজিজ থাকলে অ্যালকোহল খাওয়া যাবে, নো অ্যালকোহল,
এটা পরীক্ষা বেশি আসে, হেপাটিক ডিজিজও কয়েকবার আসছে। তারপর কোলিসিস্টাইটিস, ডিক্রেস ফ্যাট, কোলিসিস্টাইটিস ডিক্রেস ফ্যাট, এই ধরেন কোশ্চেন গুলো কেমন আসবে, যে কোলিসিস্টাইটিস ডিজিজের নাম উল্লেখ করে দেবে যে অ্যাজ এ নার্স হুইচ হুইচ ডায়েট ইউ ফলো, এখানে লিখবে ডিক্রেস ফ্যাট, ইনক্রিজ ফাইবার, ইনক্রিজ ফ্লুইড। সো এইভাবে আসবে এ বি সি ডি দিয়ে। আপনার যদি মুখস্থ থাকে তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু আপনার সময় বাঁচাবে। ডিজিজ গুলো থেকে আপনাকে পেঁচানো কোশ্চেন আসবে, কিন্তু এইভাবে সরাসরি যে কোশ্চেন গুলো আসবে ওগুলো যদি তাড়াতাড়ি আপনি কভার করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় অন্য কোশ্চেন গুলো নিয়ে ভাবার টাইম পাবেন। যে এই জন্য এগুলো আমি একসাথে নিয়ে আসছি, আমি এগুলো ডিজিজের মধ্যে পড়াই দিতে পারতাম, ওগুলো আমি এই জন্য ডিজিজের ভিতর রাখিনি। ডিজিজের মধ্যে পড়লে হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু এইভাবে একসাথে থাকলে হবে কি জিনিসগুলো প্রত্যেকটা ডিজিজ আপনার মুখস্থ থাকবে, একবারে পড়ে ফেলবেন। এবার আসেন হ্যাঁ ভাইয়া। ডিভার্টিকুলাইটিস। ডিভার্টিকুলাইটিস এর ক্ষেত্রে ক্লিয়ার লিকুইড ডায়েট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার ক্লিয়ার, এখানে সলিড লিকুইড ডায়েট বলবে, ওয়ার্ম লিকুইড ডায়েট বলবে, ক্লিয়ার যা বলছি আমার একটা পয়েন্টও কিন্তু আমার সিট থেকে বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার লিকুইড ডায়েট, নো নাটস নো সিডস, এই জিনিসটা ভালো করে পড়তে হবে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজের অ্যাকুইড ফেজ হলে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, খুব ইম্পর্টেন্ট। অ্যাকুইড ফেজ, অ্যাকুইড যে কথাটা লেখা আছে এটা মনে রাখতে হবে। অ্যাকুইড হলে কি, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় পেজ দিয়ে আপনাকে মাথা ঘুরাবে ওরা, কোশ্চেন ওদের কাজই হচ্ছে ভাইয়া এটা কি টিপিএনটা ভাইয়া? টোটাল প্যারেন্টাল টোটাল। নিউট্রিশন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আর যদি অ্যাকুইড ফেজ না হয় তাহলে ফাইবার প্লাস প্রোটিন জাতীয় খাবার দিতে হবে। এরপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস হলে অ্যাভয়েড স্পাইসি, ক্যাফেইন, অ্যালকোহল, স্মোকিং, এ কয়টা অ্যাভয়েড থাকতে হবে যদি গ্যাস্ট্রাইটিস হবে, এগুলো আমরা জানি, জাস্ট খালি মুখস্থ রাখবেন। অস্টোমিস, অস্টোমিস হলে কি হবে, যাদের অস্টোমা করা থাকে, অস্টিওমা করা থাকে, অ্যাভয়েড ফুডস দ্যাট কজেস গ্যাস অ্যান্ড ওয়াটার, যাদের অস্টিওমা করা থাকবে তাদের ক্ষেত্রে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, গ্যাস জাতীয় খাবার তারা বা গন্ধ, যেগুলো খাবারের গন্ধ হয়, গ্যাস হয়, সেগুলো সে খাইতে পারবে না। হ্যাঁ, তারপর ডাম্পিং সিনড্রোম, এই জিনিসটা পেডিয়াট্রিকের ভেতর চলে আসবে, পেডিয়াট্রিকের কোশ্চেনের ভেতর চলে আসবে, সেজন্য আমি একসাথে করে নিয়ে আসছি। ডাম্পিং সিনড্রোম হলে বাচ্চাকে স্মল ফ্রিকোয়েন্ট মিল দিতে হবে, ঘন ঘন অল্প অল্প করে খাওয়াইতে হবে, পরীক্ষা মাস্ট আসবে ডাম্পিং সিনড্রোম, স্মল ফ্রিকোয়েন্ট মিল। কিডনি স্টোন, ইনক্রেস ফ্লুইড, কিডনি স্টোন হলে ইনক্রেস ফ্লুইড। অ্যাকুইট কিডনি ইনজুরি একেআই হলে প্রোটিন রেস্ট্রিক্টেড, মাস্ট ইম্পর্টেন্ট। একেআই হলে কি করতে হবে, প্রোটিন রেস্ট্রিক্টেড, প্রোটিন রেস্ট্রিক্টেড মুখস্থ করে ফেলবেন। এছাড়াও ডিক্রেস পটাশিয়াম আর সোডিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম ডিক্রেস করতে হবে, ঠিক আছে। তারপর নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রোটিক সিন্ড্রোম হলে ডিক্রেস সোডিয়াম, মডারেট প্রোটিন, ডিক্রেস সোডিয়াম। এই দেখেন নেফ্রোটিক সিন্ড্রোমে এখানে একটা কথা বলছে মডারেট প্রোটিন, এই প্রোটিন নিয়ে আপনাকে কনফিউশনে ফেলবে মাস্ট পরীক্ষায়। আর একটা হচ্ছে একেআই হলে প্রোটিন রেস্ট্রিক্টেড, এই প্রোটিন জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, প্রোটিন রেস্ট্রিক্টেড একেআই তে। আর নেফ্রোটিক সিন্ড্রোমে কিন্তু রেস্ট্রিক্টেড বলে নাই, বলছে মডারেট। হ্যাঁ, এগুলাই পরীক্ষায় আসে, এইভাবে যাতে মানে আপনি সিনড্রোম, আপনি কনফিউশনে পড়েন। সিনড্রোম থাকলে হবে, কিন্তু যদি ডায়াগনোসিস আপনার কনফার্ম হয়ে যায় তখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। হ্যাঁ, কারণ এবার আসেন, নেফ্রোটিক সিনড্রোম আর এটা তো পাশাপাশি না। জি জি, এরপর একই। আসেন বার্নস। বার্নের ক্ষেত্রে কি, আমরা এটা সবাই জানি, ইনক্রিজ প্রোটিন আর ক্যালোরিজ, ইনক্রিজ প্রোটিন আর ক্যালোরিজ। ওকে, তারপর আসেন ওবেসিটি। ওবেসিটির ক্ষেত্রে ক্যালোরি রেস্ট্রিকশন, ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না। আচ্ছা, আমার টাইমটা রানিং আউট অফ টাইম, যদি টাইম শেষ হয়ে যায় আপনারা সেম সেম লিংকে জয়েন করবেন, ঠিক আছে। আমার ক্লাসের আচ্ছা। টাইম শেষ হলে ওই লিংকে জয়েন। আচ্ছা, ওবেসিটির ক্ষেত্রে ক্যালোরি রেস্ট্রিক্টেড, আর সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে ইনক্রিজ ফ্লুইড, ফ্লুইডটা ইনক্রিজ করতে হবে। আর একটা হচ্ছে আন্ডার ওয়েট হলে, যে ম্যারেসমাস কশিয়রকার থাকলে আমরা কি করব, ইনক্রিজ ক্যালোরিজ। সো আমি এখানে মোটামুটি পুরো প্রোমেট্রিকে কিছু ইম্পর্টেন্ট ডিজিজের ইম্পর্টেন্ট ডায়েটটা এক জায়গায় নিয়ে আসছি যাতে আপনাদের পরীক্ষা মনে থাকে। সো এটাই আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক, এটাই থাকবে। বাসায় এক পাশে চার্টে হচ্ছে ডায়েট ডিজিজ গুলোর নাম লিখবেন, আর এক পাশে ওদের পুরো ডায়েটটা লিখবেন, লেখা টেবিলের সামনে ঝুলাই রাখবেন এবং ছবি পাঠাবেন আমার কাছে। তাইলে হবে কি, এটা আপনার মনে থাকবে, এখান থেকে মাস্ট পরীক্ষা কোশ্চেন আসবে। এখন এখানে আমি একটা হসপিটাল ডায়েট দিছি, দেখেন এটা সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলোর মধ্যে থেকেও আসবে না তা না, আমি এখানে সুপার ইম্পর্টেন্টটা এক জায়গায় নিয়ে আসছি। এটা থেকে বেশি আসার সম্ভাবনা বেশি, ওগুলা থেকেও হঠাৎ আসতে পারে কিন্তু এটা বেশি আসার চান্স এটা থেকে বেশি। দেখেন বার্নের ক্ষেত্রে উপরে আমি পড়াই দিছি, জাস্ট দেখাই দিচ্ছি। ইনক্রিজ প্রোটিন, ইনক্রিজ ক্যালোরি, বার্ন, ইনক্রিজ প্রোটিন, ইনক্রিজ ক্যালোরি। এই যে সিলিয়াক ডিজিজটা বললাম কেন, সিলিয়াক ডিজিজ থেকে কোশ্চেন পরীক্ষায় বারবার আসে। সিলিয়াক ডিজিজে হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট, গ্লুটেন ফ্রি ডায়েট কোনগুলো, এই যে নো বড় দিয়ে মনে রাখার জন্য আমি এখানে দিছি BROW। বিতে হচ্ছে বার্লি, আর তে হচ্ছে রে, ওতে হচ্ছে ওয়াট, ডাব্লু তে হচ্ছে ওয়েট। এই চারটা খাবার, এই চারটা খাবার সিলিয়াক ডিজিজ পেশেন্টকে দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। বার্লি, রে, ওটস, হোয়াইট, বার্লি, রে, ওটস, হোয়াইট। এরপর আসেন কনস্টিপেশন হলে আমরা জানি ইনক্রিজ ফ্লুইড, ফ্রুট, ফাইবার জাতীয় খাবার খাবে, ওগুলো আলোচনা করছি এখানে, সেটা একটু সামারি করে নিয়ে আসছি। সিওপিডির ক্ষেত্রে ইনক্রিজ ক্যালোরি, ইনক্রিজ ফ্যাট, স্মল ফ্রিকুয়েন্ট ফিডিং, বাচ্চার ক্ষেত্রে। ডায়াবেটিক মেলাইটাস হলে কি হবে, ডিক্রিজ ফ্যাট, ডিক্রিজ ক্যালোরিজ, ইনক্রিজ ফাইবার। ডায়রিয়া ভমিটিং এর ক্ষেত্রে ফ্লুইড প্লাস ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট আর ফাইবার কম খাবে।
আর গল ব্লাডার ডিজিজের ক্ষেত্রে প্রোটিন বেশি খাবে, ফ্যাট কম খাবে। হার্ট ফেলিওরের ক্ষেত্রে ফ্লুইড প্লাস সোডিয়াম রেস্ট্রিক্টেড। হার্ট ফেলিওরে সোডিয়াম রেস্ট্রিক্টেড, খুব ভালো করে মনে রাখবেন, এটা যখন ইসিজি পড়াবো তখন এটা আমার কাজে লাগবে। তারপর আসেন হাইপার লিপিডিমিয়া। হাইপার লিপিডিমিয়া হলে ডিক্রেস ফ্যাট, ডিক্রেস ক্যালোরি। এবার আসেন হাইপার টেনশন। এই যে হাইপার টেনশনটা আর একটা মারাত্মক কমন কোশ্চেন। ড্যাশ ডায়েটটা ফলো রাখবেন, 3S। এস তে সোডিয়াম কম খেতে হবে, এস হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কম খেতে হবে, এস তে সুগার। হাইপার টেনশনের ক্ষেত্রে এই তিনটা জিনিস কম খেতে হবে, সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট আর সুগার। আর হচ্ছে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে বার্লি, রে, ওটস, হোয়াইট। এমন সময় অনেক সময় কিন্তু এই নামগুলোই চলে আসতে পারে। সো খুব ভালো করে পড়বেন, ডায়েট থেকে মাস 4 থেকে 5টা কোশ্চেন পাবেন। কিডনি ডিজিজের ক্ষেত্রে প্রোটিন কম থাকবে, ক্যালোরি বেশি থাকবে, ফ্লুইড কন্ট্রোল করে খেতে হবে। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ডিক্রেস ফ্যাট, স্মল ফ্রিকুয়েন্ট ফিডিং খাবে। আর স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে মেকানিক্যাল, সফট, রেগুলার অর টিউব ফিডিং। সো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ডায়েট থেকে আমি যে কথাটা সামারি করে বলি, যেটা সেটা হচ্ছে আপনাকে ডায়েট থেকে কোশ্চেন মেট্রিকে মাস থাকবে। সো ডায়েট গুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো। এগুলো আমাদের যদিও এইভাবে সবাই আমার এই কাজটা হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইভাবে লেখে এইভাবে পাশে লিখবেন, তাইলে হবে কি আপনার মনে থাকবে। আচ্ছা, দেন এতক্ষণ আমি যেটুকু বললাম এটুকু বুঝছেন তো? কোনো কনফিউশন আছে? একটু ভাইয়া, এই যে জি। ড্যাশ আর এটা যেটা বললেন, এটা আরেকবার যদি রিপিট আচ্ছা, করেন ড্যাশ ভালো হয়। আর হচ্ছে এই যে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে গ্লুটেন ফ্রি। গ্লুটেন ফ্রি ডায়েট, এখন এই খাবার চারটাতে গ্লুটেন বেশি থাকে। ও BROW, BROW মানে ব্রো দিয়ে মনে রাখার জন্য বলছি, এটা একটা সূত্র। BROW, বি তে বার্লি, আচ্ছা। হ্যাঁ, আর তে রে, ওতে ওটস। এগুলো বাংলায় আপনি সার্চ দিলে বাংলায় খাবারের নাম চলে আসবে। ডাব্লিউ তে হুইট। এই না, চার, সেটা বুঝছি। হ্যাঁ, এই চারটা ঠিক আছে। খাবার দেওয়া যাবে না। এটা মনে রাখেন, আবার দেওয়া হুম, যাবে বলে ঠিক দিয়েন না, দেওয়া যাবে না। সিলিয়াক ডিজিজ পেশেন্ট হলে হুম, এই চারটা খাবারকে বলা হয় গ্লুটেন, গ্লুটেন ডায়েট। সো এটা দেওয়া যাবে না, গ্লুটেন ফ্রি ডায়েট দিতে বলছে। সো এই খাবার এই চারটাতে গ্লুটেন বেশি থাকে, সো আমরা গ্লুটেন জাতীয় খাবার সিলিয়াক ডিজিজে দিব না। আর না। হাইপারটেনশনের ক্ষেত্রে ড্যাশ দিয়ে মনে রাখার উদ্দেশ্য হচ্ছে 3S, অর্থাৎ হাইপার টেনশনের ক্ষেত্রে এই তিনটা জিনিস দেওয়া যাবে না। লবণ দেওয়া যাবে না, সোডিয়াম ক্লোরাইড যে লবণ, সুগার দেওয়া যাবে না, স্যাচুরেটেড ফ্যাট দেওয়া যাবে না। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। হাইপার টেনশন পেশেন্টকে সোডিয়াম দেওয়া যাবে না, স্যাচুরেটেড ফ্যাট দেওয়া যাবে না, সুগার দেওয়া যাবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। হুম। তাহলে ডায়েট অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ডায়েট থেকে কোশ্চেন থাকে। এবার আসেন আজকের দিনের টপিকের আরেকটা টপিক হচ্ছে পজিশন। পজিশন থেকে প্রোমেট্রিকে কোশ্চেন আসবে। প্রোমেট্রিকে কোশ্চেন আসে কিন্তু সাবজেক্ট ওয়াইজ, ধরেন ফার্মাকোলজি থেকে আসবে, তারপর হচ্ছে ফান্ডামেন্টালস থেকে আসবে, তারপর হচ্ছে আপনার মনে করেন যে কি গাইনি থেকে আসবে, পেডিয়াট্রিক থেকে আসবে, অ্যাডাল্ট মেডিকেল সার্জিক্যাল থেকে আসবে, হ্যাঁ, মেন্টাল হেলথ থেকে আসবে, হ্যাঁ, তারপর অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবে, রিসার্চ থেকে আসবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে আসবে, কমিউনিটি থেকে আসবে। কিন্তু আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিকের পজিশন গুলা পুরা প্রোমেট্রিকের সিলেবাসের মধ্যে যে পজিশন গুলো আছে সেগুলো এক জায়গায় আনতে, কারণ পজিশন থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে কোশ্চেন আসে, অর্থাৎ 4-5টা কোশ্চেন আপনি পজিশন থেকেই পাবেন। সো পজিশন গুলো আমি এক জায়গায় আনছি, মোটামুটি 30টার মতো পজিশন মেবি, হ্যাঁ। এই 30টা পজিশন যদি আপনি কভার করতে পারেন, আশা করি পজিশন থেকে কোশ্চেন আসবে, হুবহুব আপনি অ্যান্সার দিতে পারবেন। সো এই জন্য আমি ডায়েটটা একসাথে নিয়ে আসছি, পজিশনটা একসাথে নিয়ে আসছি, যাতে আপনার মনে থাকে এবং আপনার বাসায় কাজ থাকবে ছক আকারে। এক পাশে পজিশন গুলোর নাম লিখবেন, এক পাশে ডিজিজ গুলোর নাম লিখবেন, ঠিক এক পাশে ডায়েট গুলোর নাম লিখবেন, এক পাশে খাবার গুলোর নাম লিখবেন। কারণ এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো থেকে মাস্ট আসবে, সেগুলো আমাকে বেশি বেশি পড়তে হবে। এবার আসেন পজিশন গুলো মুখস্থ করতে হবে, কোন ডিজিজে কোন পজিশন। গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ যদি হয়, সেক্ষেত্রে পজিশন হবে অ্যাডাল্ট, রিভার্স, আচ্ছা, টেন্ডেলবার্গ তো আমার কি পজিশন। জি ভাই, আছে? জি ভাই, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা, দেখেন, তাহলে হ্যাঁ, পজিশন গুলো কিন্তু, জি জি জি, ঠিক আছে, না আমি আচ্ছা, কনফার্ম হলাম। জি আচ্ছা ভাইয়া, পজিশন গুলো খুব ইম্পর্টেন্ট। পজিশন থেকে 4-5টা কোশ্চেন আসবে, তাহলে আমরা পজিশন গুলো একটু পড়ি। গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ হলে কি পজিশন রাখতে হবে? রিভার্স টেন্ডেলবার্গ পজিশন, রিভার্স টেন্ডেলবার্গ পজিশন মনে রাখতে হবে এটা। তারপর পোস্ট প্লুরাল ইফিউশন। এই প্লুরাল ইফিউশন হলে, পোস্ট প্লুরাল ইফিউশন মানে প্লুরাল ইফিউশন করার পর পোস্ট অপারেটিভে, এই কোশ্চেনটা কিন্তু এইভাবে আসবে, পোস্ট অপারেটিভে, হ্যাঁ, পোস্ট অপারেটিভে। পোস্ট প্লুরাল ইফিউশন, ইফিউশন করার পরে পেশেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন যদি করায়, পেশেন্ট ডিউরিং ফিজিক্যাল এক্সামিনেশন
তখন পেশেন্টকে সেমি ফাউলার্স পজিশনে রাখা হয়। এই কোশ্চেনটা বারবার আসে, এই কথাটা দিয়েই ঝামেলায় ফেলায়। এই কোশ্চেনটা সামনে দেখবেন প্রথমেই লেখা থাকবে পোস্ট প্লুরাল এভিউশন, এত বছরের একটা পেশেন্ট, মেল পেশেন্ট আপনার কাছে আসছে, এখন তাকে কোন পজিশনে আপনি ফিজিক্যাল এক্সামিনেশন অ্যাজ এ নার্স হিসেবে করবেন, দেখবেন এইভাবে কোশ্চেনটা আসবে। সো এটা অ্যান্সার হবে সেমি ফাউলার্স পজিশন। আচ্ছা, দেন 3 নাম্বার কোশ্চেন, ভ্যাজাইনাল সার্জারি পজিশন আমরা এটা জানি, নর্মাল ডেলিভারির যে পজিশন, লিথোটমি পজিশন। আচ্ছা, তারপর হচ্ছে টিওএফ, এটা বারবার আসে, এটা পেডিয়াট্রিকের টপিকের মধ্যে আপনার পরীক্ষায় চলে আসবে। টিওএফ মানে ট্রায়াটোলজি অফ ফলেট, অথবা এটাকে আমরা যেটা চিনি কনজেনিটাল হার্ট ডিজিজ নামে যেটা চিনি। কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা ট্রায়াটোলজি অফ ফলেট হলে পজিশন হচ্ছে নি চেস্ট অথবা স্কোয়াটিং পজিশন। পরীক্ষায় দুটো অপশনে এক একবার এক একটা আসে, নি চেস্ট অপশনে থাকতে পারে, স্কোয়াটিং অপশনে থাকতে পারে, দুটোই যদি অপশনে থাকে তাহলে দুটোই ট্রু হবে, ঠিক আছে। তাহলে ট্রায়াটোলজি অফ ফলেট অথবা কনজেনিটাল হার্ট ডিজিজ, নি চেস্ট অথবা স্কোয়াটিং পজিশন। আচ্ছা, এন্ডোস্কোপি করার জন্য পজিশন এটা বারবার আসে, লেফট ল্যাটারাল অথবা প্রন পজিশন, লেফট ল্যাটারাল অথবা প্রন পজিশন, এভাবে মোস্ট রাখবে। বেবি উইথ মেনিঙ্গোসেল, যেসব পেশেন্টের পেডিয়াট্রিক বাচ্চাদের মেনিঙ্গোসেল আছে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই যে নার্স হিসেবে আপনি কি করবেন, পজিশন কোন পজিশনে অ্যাভয়েড করবেন, এই ধরনের কোশ্চেন এটা থেকে আসবে। অ্যাভয়েড সুপাইন পজিশন, আচ্ছা বাচ্চাকে মেনিঙ্গোসেল হলে কখনোই সুপাইন পজিশনে রাখা যাবে না। এবার আসেন মাস্টেক্টমি পজিশন, ব্রেস্ট ক্যান্সার হলে যে মাস্টেক্টমি করি, সেমি ফাউলার্স পজিশন, হ্যান্ড এলিভেটেড, এই কথাটা মাথায় রাখবেন। আপনার অপশনে দেবে সেমি ফাউলার্স পজিশন, সেমি ফাউলার্স হেড এলিভেটেড, সেমি ফাউলার্স রাইট হ্যান্ড এলিভেটেড, এরকম দিয়ে আপনাকে কনফিউশনে ফেলবে অপশন। সো পুরোটা মনে রাখবেন যাতে কোনো ধরনের কনফিউশনে না পড়েন। সেমি ফাউলার্স পজিশন, হ্যান্ড এলিভেটেড, পুরোটা পড়তে হবে, খালি সেমি ফাউলার্স পড়া যাবে না। নাইলে পরীক্ষার হলে এমসিকিউ তে যা কনফিউশনে পড়বে। থাইরয়েডেক্টমি পজিশন, সেমি ফাউলার্স পজিশন উইথ, এই যে এই কথাগুলো মনে রাখতে হবে, সেমি ফাউলার্স পজিশন উইথ সাইড নেক ডিউরি, সাইড নেক, হ্যাঁ সেমি ফাউলার্স পজিশন, নেকটা একটু এক সাইডে সাইড থাকবে। আর ডিউরিং অপারেশন, থাইরয়েডেক্টমি পেশেন্টের অপারেশন চলাকালীন কোন পজিশন হবে, সুপাইন, সুপাইন উইথ হাইপার এক্সটেন্ড নেক, এই কথাটা মনে রাখবেন, হাইপার এক্সটেন্ড নেক। এটা দিয়ে এই থাইরয়েডেক্টমি থেকে হয়তো সামনেটা আসবে না পিছনেটা আসবে, যে অপারেশন চলাকালীন কেমন অথবা পোস্ট অপারেটিভ পজিশন কেমন। হ্যাঁ, এই যে পোস্ট অপারেটিভ পজিশন হচ্ছে সেমিফাউলার্স পজিশন উইথ সাইড নেক, আর অপারেশন চলাকালীন পজিশন হচ্ছে সুপাইন উইথ হাইপার এক্সটেন্ড নেক, ঠিক আছে। এবার আসেন আফটার পিটিসিএ, পিটিসিএ হচ্ছে পারকিউটেনাস ট্রান্সলুমিনাল করোনারি এনজিওপ্লাস্টি, পারকিউটেনাস ট্রান্সলুমিনাল করোনারি এনজিওপ্লাস্টি। এই পেশেন্ট, এই ক্ষেত্রে আমার পজিশন কি হবে, লেগ এক্সটেন্ডেড, পাগুলো এক্সটেন্ডেড থাকবে, কিন্তু অ্যাভয়েড ক্রসিং অফ লেগ, অর্থাৎ এক পা আরেক পায়ের উপর ক্রস করা যাবে না। আমরা যেমন বসি না অনেক সময় আরাম করে বসার জন্য ক্রস করি, তো ক্রস করা যাবে না, অ্যাভয়েড ক্রসিং অফ লেগ। এটাই আপনাকে নার্সিং এ বলবে যে একটা পেশেন্টের পিটিসিএ করা হয়েছে, 47 বছর বয়স, ফিমেল পেশেন্ট, ইভিনিং শিফটে আপনি ডিউটি করতেছেন, আপনার কাছে আসছে, অ্যাজ এ নার্স হিসেবে আপনি দেখলেন যে সে পাটা ক্রস করে বসে আছে, এখন আপনার অ্যাডভাইস কি? সো অ্যাভয়েড ক্রসিং অফ লেগ, এইভাবে কোশ্চেন আসবে। কোশ্চেনগুলো এই ধরনের আসবে, সিনারিও দিয়ে আসবে, বাট সরাসরি আপনি বুঝতে পারবেন। সেই জন্য পিটিসিএ, তাইলে আমার অ্যাভয়েড ক্রসিং অফ লেগ। অ্যাডভাইস গুলো নার্সের জন্য বেশি আসবে, অ্যাডভাইস, হ্যাঁ সরাসরি অ্যাডভাইস যাবে খালি। এবার ব্রঙ্কোগ্রাফি, ব্রঙ্কোগ্রাফি পেশেন্টের ক্ষেত্রে পজিশন সাইড লাইন পজিশন, পজিশন ডিউরিং লিভার বায়োপসি, যে এটা ইম্পর্টেন্ট, বায়োপসি এন্ডোস্কোপি এগুলো থেকে বেশি কোশ্চেন আসবে।